হাসপাতাল একটা জায়গা যেখানে মানুষ যায় বাঁচার আশায়, যেখানে সাদা কোট পরা মানুষদের আমরা প্রায় ঈশ্বরের মতোই বিশ্বাস করি। কারণ আমরা ভাবি ডাক্তার মানেই জীবন রক্ষাকারী, ডাক্তার মানে নিরাপত্তা, ডাক্তার মানে ভরসা। কিন্তু যদি সেই মানুষটাই মৃত্যুর কারণ হয়, যদি আপনার হাতে দেওয়া ওষুধই বিষ হয়, যদি অপারেশন থিয়েটারের আলোয় লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর অন্ধকার। আজকের এই ভিডিওতে আমরা জানবো ইতিহাসের সেই ভয়ঙ্কর ডাক্তারদের কথা, যারা রোগীদের সুস্থ করার শপথ নিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত হয়ে উঠেছিল মৃত্যুর দূত। আর বিশ্বাস করুন, এই গল্পগুলো শোনার পর হয়তো আপনি আর কোনো হাসপাতালের করিডোরকে আগের মতো দেখতে পারবেন না। নাম্বার 5, ক্রিস্টোফার ডানস্টেক ছিল একজন আমেরিকান নিউরোসার্জন, যাকে পরে পুরো আমেরিকা ডক্টর ডেথ নামে চিনতে শুরু করে। বাইরে থেকে দেখলে সে ছিল অত্যন্ত মেধাবী, আত্মবিশ্বাসী এবং উচ্চশিক্ষিত ডাক্তার। সে মেডিকেল স্কুলে গবেষণা করেছিল, স্টেম সেল ও ক্যান্সার নিয়ে কাজ করেছিল এবং নিজের সম্পর্কে দাবি করত সে যে আধুনিক নিউরোসার্জারির ভবিষ্যৎ বদলে দেবে। কিন্তু অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হওয়ার পর এক ভয়ঙ্কর বাস্তবতা প্রকাশ পেতে শুরু করে। তার করা সার্জারির পর একের পর এক রোগী পঙ্গু হয়ে যাচ্ছিল, কারো স্নায়ু কেটে যাচ্ছিল, কারো শরীরের গুরুত্বপূর্ণ অংশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, আবার কেউ অপারেশনের টেবিলেই মারা যাচ্ছিল। অনেক রোগী অস্ত্রোপচারের আগে সাধারণ ব্যথা নিয়ে হাসপাতালে ঢুকেছিল, কিন্তু বেরিয়েছিল আজীবনের অক্ষমতা নিয়ে। ডানস্টেক মূলত মেরুদণ্ড ও স্পাইন সার্জারি করতো, কিন্তু তার অপারেশনের সময় অস্বাভাবিক ভুল বারবার দেখা যাচ্ছিল। সে কখনো ভুল জায়গায় অপারেশন করতো, কখনো স্নায়ু কেটে ফেলতো, কখনো অতিরিক্ত রক্তক্ষরণ ঘটাতো। কিছু ক্ষেত্রে সে এমনভাবে অস্ত্রোপচার করেছিল যে অভিজ্ঞ ডাক্তাররা পরে সেই রিপোর্ট দেখে হতবাক হয়ে যায়। এক রোগীর গলায় অপারেশনের সময় সে ভুলভাবে যন্ত্র ব্যবহার করে গুরুত্বপূর্ণ ধমনী ক্ষতিগ্রস্ত করেছিল। আরেক রোগী অপারেশনের সময় কোমর থেকে নিচ পর্যন্ত প্যারালাইজ হয়ে যায়। অনেক শরীরে ধাতব স্ক্রু ভুলভাবে বসানো হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক সময় সে বুঝতে পারতো না সে কি ভুল করছে। সহকর্মী ডাক্তাররা পরে বলেছিলেন তার কাজ দেখে মনে হতো যেন কোনো প্রশিক্ষণ ব্যক্তি সার্জারি করছে। তার বহু রোগী আজীবনের জন্য হুইল চেয়ারে বন্দী হয়ে যায়। কেউ নিজের হাত পা নাড়াতে পারতো না, কেউ আর অস্বাভাবিকভাবে হাঁটতে পারেনি, কেউ চরম ব্যথায় দিন কাটাতো। কিন্তু কিছু পরিবার পুরোপুরি ভেঙে পড়ে, কারণ পরিবারের উপার্জনকারী মানুষটি অপারেশনের পর স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছিল। ধীরে ধীরে হাসপাতালের ডাক্তার ও নার্সরা বুঝতে শুরু করেন যে কিছু ভয়ঙ্কর সমস্যা হচ্ছে। তদন্তের সময় ডানস্টেকের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন ওঠে। অবশেষে বহু অভিযোগ, তদন্ত ও ক্ষতিগ্রস্ত রোগীদের সাক্ষ্যের পর আইন ব্যবস্থা নড়ে বসে। 2015 সালে ক্রিস্টোফার ডানস্টেক গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে সে ভুল শুধু করেনি, বরং এমন বিপজ্জনক ও বেপরোয়া আচরণ করেছে যা সরাসরি মানুষের জীবন ধ্বংস করেছে। 2017 সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। তার শাস্তি হয় যাবজ্জীবন কারাদণ্ড। নাম্বার 4, জন বটকিন অ্যাডামস ছিলেন একজন ব্রিটিশ ডাক্তার, যিনি ইংল্যান্ডের সমুদ্র তীরবর্তী শহর ইস্টার্নবুর্নে কাজ করতেন। বাইরে থেকে দেখলে তিনি ছিলেন ভদ্র, শান্ত, শিক্ষিত ও ধনী রোগীদের খুব যত্ন নেওয়া একজন ডাক্তার। বিশেষ করে বয়স্ক ও ধনী মহিলাদের জন্য তিনি খুব জনপ্রিয় ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর সন্দেহ তৈরি হতে শুরু করে। অনেক রোগী তার চিকিৎসার অধীনে থাকার সময় রহস্যজনকভাবে মারা যাচ্ছিলেন। তার সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, মৃত্যুর আগে তাদের অনেকেই নিজেদের উইল পরিবর্তন করে সম্পত্তি, টাকা বা মূল্যবান জিনিস অ্যাডামসের নামে লিখে দিচ্ছিলেন। 1950-এর দশকে স্থানীয় মানুষ এবং কিছু ডাক্তার খেয়াল করেন যে অ্যাডামসের রোগীদের মধ্যে অস্বাভাবিক সংখ্যক মানুষ মারা যাচ্ছে। তদন্তকারীরা পরে ধারণা করেন তার হাতে হয়তো ডজনের বেশি মানুষ মারা গিয়েছিল। কিছু গবেষক এমনও বলেন সংখ্যা 100-র কাছাকাছিও হতে পারে, যদিও সেটা কখনো প্রমাণিত হয়নি। পুলিশ ও তদন্তকারীদের ধারণা ছিল অ্যাডামস তার রোগীদের অতিরিক্ত মাত্রায় ওষুধ দিতেন, বিশেষ করে মরফিন, হেরোইন জাতীয় ব্যথানাশক, সেডেটিভ ওষুধ। অত্যন্ত বেশি মাত্রায় দিলে রোগী ধীরে ধীরে অচেতন হয়ে মারা যেতে পারে। অ্যাডামস শুধু ডাক্তারই ছিলেন না, তিনি রোগীদের ব্যক্তিগত জীবনেও ঢুকে পড়তেন। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ধনী বিধবা নারী এডিথ অ্যালেজ মরেলের মৃত্যু। মরেল বহু বছর ধরে অ্যাডামসের রোগী ছিলেন। তার মৃত্যুর আগে অ্যাডামস তাকে বিপুল পরিমাণ মরফিন দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। মৃত্যুর পরে অ্যাডামস মূল্যবান জিনিস ও অর্থ পান। এই ঘটনার পর পুলিশ পূর্ণ তদন্ত শুরু করে। 1957 সালে তাকে হত্যার অভিযোগে আদালতে তোলা হয়। নাম্বার 3, জোসেফ মেঙ্গেলে জন্মগ্রহণ করেন 1911 সালের 16 মার্চ জার্মানির গুন্সবুর্গ শহরে। তিনি একটি ধনী শিল্পপতি পরিবারের সন্তান ছিলেন। ছোটবেলা থেকেই তিনি বুদ্ধিমান ও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে তিনি নৃতত্ত্ব এবং চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন। মানুষের জিন, বংশগত বৈশিষ্ট্য এবং শুদ্ধ জাতি নিয়ে তার আগ্রহ ছিল প্রবল। পরে তিনি নাৎসি মতাদর্শে বিশ্বাসী হয়ে ওঠেন এবং নাৎসি পার্টি ও এসএস যোগ দেন। 1943 সালে মেঙ্গেলেকে পাঠানো হয় কুখ্যাত হলোকস্টের অন্যতম ভয়াবহ মৃত্যু শিবির অস্টউইটজ কনসেন্ট্রেশন ক্যাম্পে। সেখানে ট্রেন ভর্তি বন্দীদের আনা হতো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মেঙ্গেলের হাতের ইশারায় ঠিক করতেন কে বাঁচবে আর কে সরাসরি গ্যাস চেম্বারে যাবে। বৃদ্ধ, অসুস্থ, গর্ভবতী নারী ও শিশুদের অধিকাংশকেই মৃত্যুর দিকে পাঠানো হতো। মেঙ্গেলের সবচেয়ে কুখ্যাত কাজ ছিল যমজ শিশুদের উপর পরীক্ষা চালানো। তিনি বিশ্বাস করতেন যমজদের শরীরে ব্যবহার করে বংশগত বৈশিষ্ট্য ও জেনেটিক রহস্য বোঝা যাবে। ট্রেন থেকে নামার সময় যদি কোনো যমজ শিশু দেখা যেত, তাদের আলাদা করে রাখা হতো। অনেক সময় বাবা মাকে সরাসরি হত্যা করা হতো, কিন্তু শিশুদের জীবিত রাখা হতো শুধু পরীক্ষার জন্য। গর্ভবতী নারীদের উপর নির্মম পরীক্ষা চালানো হতো। নবজাতকদেরও রেহাই দেওয়া হয়নি। অনেক সময় পরীক্ষার পর বন্দীদের হত্যা করে তাদের শরীর কেটে গবেষণা করা হতো। ওয়ার্ল্ড ওয়ার 2 চলাকালীন আউটস্পিস ছিল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্থান। মানুষ ক্ষুধা, রোগ, নির্যাতন ও গ্যাস চেম্বারে ভয়ে দিন কাটাতো। বাতাসে পোড়া দেহের গন্ধ ভাসত। বন্দীরা জানতো না পরের মুহূর্তে তারা বেঁচে থাকবে কিনা।
1945 সালে নাৎসি জার্মানি পতন শুরু হলে মেঙ্গেলে আউটসভিটস ছেড়ে পালিয়ে যান। যুদ্ধ শেষে বহু নাৎসি কর্মকর্তাকে ধরা হলেও মেঙ্গেলে প্রথমে পালাতে সক্ষম হন। 1979 সালে ব্রাজিলে সাঁতার কাটার সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানা যায়। দীর্ঘদিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে মৃত ব্যক্তি সত্যি জোসেফ মেঙ্গেলে ছিলেন। নাম্বার 2, মাইকেল স্ট্যাঙ্গো ছিলেন আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ডাক্তারদের একজন। বাইরে থেকে সে ছিল শান্ত, শিক্ষিত, ভদ্র এবং মেধাবী একজন চিকিৎসক, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল মৃত্যুর প্রতি এক অস্বাভাবিক আকর্ষণ। বহু মানুষ বিশ্বাস করে সে শুধু রোগীদের চিকিৎসা করতো না, বরং মৃত্যুকে নিজের হাতে নিয়ন্ত্রণ করতে উপভোগ করত। স্ট্যাঙ্গো মেডিকেল পড়ার সময় থেকেই তার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সহপাঠীরা লক্ষ্য করত হাসপাতালের রোগীরা তার শিফটে হঠাৎ খারাপ হয়ে যেত। ডাক্তারি জীবনের শুরুতেই তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ ওঠে। হাসপাতালের সহকর্মীরা হঠাৎ অসুস্থ হতে শুরু করে। অনেকে প্রচণ্ড বমি, মাথা ঘোরা এবং বিষক্রিয়ার লক্ষণ অনুভব করত। পরে জানা যায় তাতে খাবার ও পানীয়তে বিষ মেশানো হয়েছিল। তদন্তে সন্দেহের কেন্দ্রবিন্দুতে আসে স্ট্যাঙ্গো। সে আর্সেনিক সহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক ব্যবহার করতে বলে ধারণা করা হয়। বিশেষ করে আর্সেনিক এমন একটা বিষ যা ধীরে ধীরে শরীর নষ্ট করে এবং অনেক সময় স্বাভাবিক অসুস্থতা মনে হয়। অবশেষে 1985 সালে তাকে সহকর্মীদের বিষ প্রয়োগের অভিযোগে গ্রেপ্তার করা হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল জেল থেকে বের হওয়ার পরও সে আবার ডাক্তারি করার সুযোগ পেয়ে যায়। নকল তথ্য, মিথ্যা পরিচয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্বলতার সুযোগ নিয়ে সে আবার হাসপাতালগুলোতে কাজ শুরু করে। যেখানে যেত সেখানেই রহস্যময় মৃত্যু ঘটত। রোগীরা হঠাৎ সুস্থ অবস্থা থেকে দ্রুত মারা যেত। অনেকের শরীরে অস্বাভাবিক রাসায়নিকের চিহ্ন পাওয়া যেত, কিন্তু তখনও কেউ নিশ্চিতভাবে তাকে ধরতে পারছিল না। মাইকেল স্ট্যাঙ্গো সাধারণত এমন বিষ ব্যবহার করতো যেগুলো সহজে ধরা পড়ে না। অনেক মনোবিজ্ঞানী মনে করেন স্ট্যাঙ্গো গড কমপ্লেক্সে ভুগত, অর্থাৎ সে মনে করতো মানুষের জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আছে। সে হয়তো 30 থেকে 60 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। অবশেষে 2000 সালে মাইকেল স্ট্যাঙ্গো হত্যার দায় স্বীকার করে। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে সে আমেরিকার একটা উচ্চ নিরাপত্তা কারাগারে বন্দী। নাম্বার 1, হারল্ড শিপম্যান 1946 সালে 14 জানুয়ারি ইংল্যান্ডের নটিংহ্যামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সে অন্যদের তুলনায় অনেক শান্ত, গভীর এবং কিছুটা আলাদা স্বভাবের ছিল। তার পরিবারের সাথে তার সম্পর্ক মোটামুটি ভালো হলেও তার মায়ের সাথে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তার মা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন। সেই সময় ছোট হারল্ড প্রতিদিন দেখত কিভাবে ডাক্তাররা তার মাকে মরফিন ইনজেকশন দিচ্ছে ব্যথা কমানোর জন্য। এই দৃশ্য তার মনের উপর অদ্ভুত প্রভাব ফেলেছিল। অনেক তদন্তকারী ও মনোবিজ্ঞানী পরে মনে করেন মৃত্যুর উপর নিয়ন্ত্রণের ধারণা সেখান থেকেই তার জন্ম নিতে শুরু করে। 1970 সালে সে ডাক্তারি পাশ করে এবং সাধারণ চিকিৎসক হিসেবে কাজ শুরু করে। বাইরে থেকে তাকে ছিল অত্যন্ত ভদ্র, শান্ত ও বিশ্বাসযোগ্য একজন মানুষ বলে মনে হতো। ডাক্তারি জীবনের শুরুর দিকেই সে শক্তিশালী ব্যথানাশক ওষুধ প্রতিদিনে আসক্ত হয়ে পড়ে। সে রোগীদের নামে ভুয়ো প্রেসক্রিপশন লিখে নিজের জন্য ওষুধ সংগ্রহ করত। 1975 সালে এই অপরাধ ধরা পড়ে। তাকে জরিমানা করা হয় এবং পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। সাধারণত এমন ঘটনার পর একজন ডাক্তারের কেরিয়ার শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে সে আবার ডাক্তারি করার অনুমতি পেয়ে যায়। শিপম্যানের হত্যার ধরন ছিল অত্যন্ত ঠান্ডা মাথার এবং হিসাবী। সে সাধারণত একা থাকা বৃদ্ধ নারী রোগীদের বেছে নিত। রোগীদের বাড়িতে গিয়ে বা ক্লিনিকে ডেকে সে উচ্চমাত্রার মরফিন ইনজেকশন দিত। মাত্র কয়েক মিনিটের মধ্যেই রোগীরা মারা যেতেন। এরপর সে মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে ঘোষণা করত। 1998 সালে একবার পুলিশ তদন্ত শুরু করলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে মামলা বন্ধ হয়ে যায়। এতে শিপম্যান আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তার পতন শুরু হয় এক বৃদ্ধ মহিলা ক্যাথলিন গ্রন্ডির মৃত্যুর পর। ক্যাথলিন ছিলেন ধনী এবং সুস্থ একজন নারী। হঠাৎ তার মৃত্যু সবাইকে অবাক করে দেয়। পরে একটা নতুন উইল সামনে আসে যেখানে লেখা ছিল তার সম্পত্তির বড় অংশ ডক্টর শিপম্যান পাবে, কিন্তু তার মেয়ে বুঝতে পারেন উইলটি জাল। 2000 সালে আদালতে তাকে 15টি হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু পরে তদন্তে ধরা পড়ে সে অত্যন্ত 215 জন মানুষকে হত্যা করেছে। কিছু তদন্তকারী বিশ্বাস করেন প্রকৃত সংখ্যা 250-এরও বেশি হতে পারে। 2004 সালে নিজের জন্মদিনের আগের দিন হারল্ড শিপম্যান জেলের কক্ষে আত্মহত্যা করে। তার মৃত্যুর পরও বহু পরিবার উত্তর খুঁজতে থাকে কেন সে এসব করেছিল। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।